আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলে ভালো থাকো এই প্রত্যাশাই করি। সকলের সুস্থতা কামনা করে আমি মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় খতিয়ানের খুঁটিনাটি। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ থাকলো। আমরা অনেক পোস্টই শেয়ার করি, কিন্তু শিক্ষামূলক পোস্ট শেয়ার হয় না বললেই চলে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখে উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে এবং প্রচেষ্টাও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিলে আমার বাকি ভিডিওগুলো চলে আসবে। আমার ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। খতিয়ান কাকে বলে? খতিয়ান হলো হিসাবের পাকা বই। খতিয়ান কি বই? হিসাবের পাকা বই। খতিয়ানকে প্রধান হিসাব বই তথা সকল হিসাব বইয়ের রাজা বলা হয়। হিসাব রক্ষণে যে প্রধান বইতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। আমরা আরও কয়েকভাবে সংজ্ঞাটা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার কাছে যেই সংজ্ঞাটা সবচেয়ে ভালো মনে হয় সেই সংজ্ঞাটাই তুমি মনে রাখবে, অন্য কোনো সংজ্ঞা তোমার মনে রাখার দরকার নেই। আর্থিক লেনদেন সমূহের সুষ্ঠু ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য লেনদেনগুলো জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাসপূর্বক স্বতন্ত্র শিরোনামে সংক্ষেপে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। আবার অন্যভাবে আমরা বলতে পারি, হিসাব রক্ষণের যে প্রধান বইতে একটি কারবারের অথবা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। হিসাবের যে বইতে ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের হিসাব জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাসপূর্বক পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। হিসাব নিকাশের যে পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। এক কথায় একটি প্রতিষ্ঠানের সকল হিসেবে সমষ্টিগত রূপকে খতিয়ান বলা হয়। আমি আশা করি তোমরা খতিয়ান কাকে বলে বুঝতে পেরেছ। তো খতিয়ান কত প্রকার? খতিয়ান আসলে এখানে দুই প্রকার, একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি? যে খতিয়ানে সম্পত্তি দায় এবং স্বত্বাধিকার সম্পর্কিত সকল হিসাবসমূহ সংরক্ষণ করা হয় তাকে সাধারণ খতিয়ান বলে। সহকারী খতিয়ান কি? সাধারণ খতিয়ানে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ একটি হিসাবের বিস্তারিত তথ্য জানার জন্য উক্ত হিসাবের সাথে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের একটি স্বতন্ত্র হিসাবে যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে সহকারী খতিয়ান বলে। আমরা যখন বাকিতে ক্রয় করি বিবিধ পাওনাদার হিসেবে লিখি, তো বিবিধ পাওনাদারের খতিয়ানটা হলো সাধারণ খতিয়ান, আর বিবিধ পাওনাদারকে ভাগ করে প্রত্যেকটা পাওনাদারের নামে আলাদা আলাদা হিসাব ভুক্ত করাই হলো সহকারী খতিয়ান। ডেবিট ব্যালেন্স বলতে কি বুঝো? কোনো হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে তাকে ডেবিট ব্যালেন্স বলে। দেখো এখানে একটি টি স্টকে আমাদের একটা হিসাব দেখানো হয়েছে। তো এখানে দেখো ডেবিট পাশের যোগফল 58,000 আর ক্রেডিট পাশের যোগফল 58,000 হতে আরও 27,000 টাকা প্রয়োজন, অর্থাৎ ক্রেডিট পাশের যোগফলটা ছোট। তাহলে এই যে ব্যালেন্সটা আমরা বের করলাম ব্যালেন্স সিডি, এই ব্যালেন্সটাই হলো ডেবিট ব্যালেন্স। দেখো এখানে ডেবিট ব্যালেন্স মানে হলো ডেবিট পাশের যোগফল বড় আর ক্রেডিট পাশের যোগফল কি ছোট। এটা ছিল টি স্টক। আমরা চলমান যে স্টকে আমাদের ব্যালেন্স করতে গেলে প্রতিটা লেনদেনের সাথে সাথে আমাদের ব্যালেন্সটা চলে আসে। এখানে দেখো নগদান হিসাব ছিল ডেবিট, এখানে ডেবিট ব্যালেন্স,
এখানে ছিল 40,000 টাকা ডেবিট ব্যালেন্স, আর এখানে ক্রেডিট 10,000, তাহলে 40 থেকে 10 বাদ দিলে থাকে 30,000, এটাই ব্যালেন্স। এভাবে প্রতিটা লেনদেনের সাথে সাথে চলমান জেরসকে ব্যালেন্সটা বের করা হয়। তো এখানে আমরা ডেবিট পাশে ব্যালেন্স লিখছি, মানে এটা ডেবিট ব্যালেন্স, এটা বোঝাই যাচ্ছে। আর ব্যালেন্স যদি ক্রেডিট পাশে থাকে সেটা হয় ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স বলতে কি বুঝো? কোনো হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে তাকে ক্রেডিট ব্যালেন্স বলে। তো এটা হলো টিসক। টিসকে দেখো এখানে ক্রেডিট পাশে যোগফল হলো 15,000 টাকা, আর ডেবিট পাশে যোগফল ছিল 10,000 টাকা। 5,000 টাকা হলে সমান হয়, এই যে ব্যালেন্সটা আমরা বের করলাম 5,000, এই 5,000 টাকা ব্যালেন্স হলো ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট পাশে যোগফল বড় আর ডেবিট পাশে যোগফল ছোট, এই জন্য এটা হলো ক্রেডিট ব্যালেন্স। চলমান জেরসক, আমরা একটু আগেই চলমান জেরসকে দেখছি যে প্রতিটা লেনদেনের সাথে সাথে ব্যালেন্স বের হয়ে যায়। যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্সে লেখা, এটা হলো ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ ডেবিট পাশের যোগফল কিন্তু ক্রেডিট পাশের চেয়ে ছোট। খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং। খতিয়ান ভুক্তকরণ শব্দটা হলো বাংলা, আর পোস্টিং শব্দটা হলো ইংরেজি। ইংরেজিতে আমরা পোস্টিং বলি, আর বাংলায় তাকে বলি খতিয়ান ভুক্তকরণ। তাহলে আমরা কিভাবে খতিয়ান ভুক্ত করি? জাবেদা থেকে দাখিলাসমূহ পৃথকভাবে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবসমূহে স্থানান্তরিত করার কাজকে খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং বলে। প্রতিটি লেনদেনের সঙ্গে কমপক্ষে দুটি হিসাব খাত জড়িত, একটি হিসাব খাত ডেবিট এবং অন্য হিসাব খাতটি ক্রেডিট। জাবেদা থেকে এই দুটো হিসাব খাতই খতিয়ানে স্থানান্তরিত হয়। সাধারণত কোনো হিসাবে ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ক্রেডিট হিসাব খাত, এবং হিসাবের ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ডেবিট হিসাব খাত লেখা হয়। একটু উদাহরণ মাধ্যমে আমরা দেখি যে কিভাবে আমরা হিসাবভুক্ত করব, অর্থাৎ পোস্টিং করব। ফেব্রুয়ারি 1, জনাব ফয়সাল নগদ 40,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। উক্ত লেনদেনটি জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। তাহলে এখানে তিনটা হিসাব খাত আছে, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব। তাহলে আমরা নগদান হিসাব নিলাম, আসবাবপত্র হিসাব এবং মূলধন হিসাব। তো নগদান হিসাব ডেবিট, তাহলে নগদান হিসাবের ডেবিট পাশে টাকাটা বসবে। দেখো নগদান হিসাবের ডেবিট পাশে বসলো 40,000 টাকা, তাহলে বিবরণের ঘরে কি আসবে? ক্রেডিট হিসাব খাতটি, অর্থাৎ মূলধন হিসাব যাবে বিবরণের ঘরে। তারপরে আছে আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিট পাশে বসবে 30,000 টাকা, আর বিবরণের ঘরে বসবে ক্রেডিট হিসাব খাতটি, অর্থাৎ ক্রেডিট হলো মূলধন হিসাব, এই মূলধন হিসাব বসবে বিবরণের ঘরে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট ছিল 70,000 টাকা, এই 70,000 টাকায় ক্রেডিট পাশে বসবে। যেহেতু ডেবিট হিসাব খাত দুটি, নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব, এই দুটি হিসাব খাতই ক্রেডিট পাশে যেয়ে বসবে। তাহলে নগদান হিসাব 40,000 টাকা, এই নগদান হিসাব 40,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট হলো 40,000, ক্রেডিট পাশে 40,000 টাকা বসছে, আর বিবরণের ঘরে ডেবিট হিসাব খাতটি বসছে নগদান হিসাব। আরও 30,000 টাকা বাকি আছে, এই 30,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট, আর এটার হিসাব খাতটি হবে আসবাবপত্র হিসাব। এটা হলো টিসকে। এখন চলো আমরা চলমান জেরসকে দেখি। সেম জিনিস, আমরা জাবেদাটা লিখলাম এবং তিনটা হিসাব খাত, তিনটা খতিয়ানের ঘর আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে নগদান হিসাব কি? ডেবিট, এই যে ডেবিট, ডেবিট পাশে যে টাকাটা বসবে 40,000 টাকা, আর ক্রেডিট হিসাবটা হলো মূলধন হিসাব, মূলধন হিসাব বসবে বিবরণের ঘরে। তাহলে আসবাবপত্র হিসাব 30,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিটে যায় বসবে। এখানে দেখো চলমান জেরসকে টাকা একই সাথে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট হলে ডেবিটে টাকাটা বসবে এবং ক্রেডিট হলে ক্রেডিটে টাকা বসবে। যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিটে টাকাটা বসছে, আর বিবরণের ঘরে বসবে ক্রেডিট আইটেম, অর্থাৎ মূলধন হিসাব। আচ্ছা, এখন মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা, তাহলে মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা, কিন্তু ডেবিট দুইটা আইটেম, নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট, এই 40 আর 30 এই দুইটা ভাগ করেই বসাইতে হবে। তাহলে নগদান হিসাবটা আমরা নিলাম 40,000 টাকা, তাহলে এখানে কি আসবে?
নগদান হিসাব। মূলধন হিসাব ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে টাকা বসছে। আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট, ক্রেডিটে যে আবার টাকাটা বসবে এবং বিবরণ ঘরে বসবে আসবাবপত্র হিসাব। এই যে কাজটা করলাম এটাই হলো পোস্টিং। হিসাবের জেড টানা বা ব্যালেন্সিং কাকে বলে? খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ হলো পোস্টিং। খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ কোনটি? পোস্টিং। এবং দ্বিতীয় ধাপ কোনটি বা পরবর্তী ধাপ কোনটি? ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয় করা হলো দ্বিতীয় ধাপ। সাধারণ অর্থে ব্যালেন্স বা উদ্বৃত্ত বলতে অবশিষ্ট অংশকে বোঝায়, অর্থাৎ আমার হাতে যা থাকে সেই অংশটাকে বোঝায় ব্যালেন্স বা উদ্বৃত্ত। হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে জেড টানা বা ব্যালেন্সিং বলে। বাংলায় হলো জেড টানা, ইংরেজিতে হলো ব্যালেন্সিং। তাহলে এইখানে দেখো আবার একটা টিসক। তাহলে এখানে আমাদের যোগফল হলো 58,000, ডেবিট পাশের যোগফল 58,000, ক্রেডিট পাশের যোগফলটাও কত বসাইতে হবে? ডেবিট এবং ক্রেডিট কি হয়? অলওয়েজ কি সমানই বসবে। তাহলে ক্রেডিট পাশে 58,000, কিন্তু ক্রেডিট পাশের যোগফল কি আসলে 58,000 আছে? ক্রেডিট পাশে শর্টেজ হলো 27,000, এই 27,000 হলো আমার ব্যালেন্স। এই যে কাজটা আমরা করলাম এটাই হলো ব্যালেন্সিং বা জেড টানা। ব্যালেন্স সিডিতে যা থাকে পরবর্তী মাসের জন্য বিডিতেও তাই হবে। তো বন্ধুরা এখন চলো আমরা দেখি খতিয়ান প্রস্তুতের কিছু নিয়ম আছে, কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হবে। খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপই হলো কি? ছক তৈরি করতে হবে আমাকে। তাহলে এই যে আমরা ছকটা করলাম এটাকে বলা হয় টি ছক। টি ছকের প্রথমে আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো ডেবিট পাশ আর এটা হলো ক্রেডিট পাশ, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সেম থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তো এটা টি ছক, দেখো দুইটা ভাগ করা হয়েছে, বাম পাশ এবং ডান পাশ, এবং এটা টি আকারে, এই জন্য এটাকে টি ছক বলা হয়। আর এটা হলো চলমান জের ছক। চলমান জের ছক হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা হিসাবের একটা করে শিরোনাম দিতে হবে। যেমন টি ছকে এটা আছে, টি ছকে এটা যদি নগদান হিসাব হয় আমরা হিসাবটা শিরোনাম দিব নগদান হিসাব, আসবাবপত্র হিসাব হলে আসবাবপত্র হিসাব। এইভাবে যেই হিসাব থাকবে আমরা সেই শিরোনামটা লিখে ফেলব। এটা হলো চলমান জের ছক। চলমান জের ছকও ঠিক আগের মতো হিসাবের নাম অর্থাৎ শিরোনামটা আমরা লিখে ফেলবো। নগদান হিসাব হলে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব হলে আসবাবপত্র হিসাব। এখানে যে হিসাবটা হবে আমরা সেই হিসাবটা লিখে ফেলব। তার পরিবর্তিত হলো ডেবিট ও ক্রেডিট। দেখো নগদান হিসাব এটা টি ছক। টি ছক হলে বাম পাশে হলো ডেবিট এবং ডান পাশে কি? ক্রেডিট লিখতে হবে। চলমান যে ছকের দুইটা পাশ নাই, ডান পাশ আর বাম পাশ নাই। যেহেতু টি ছকে বাম পাশ এবং ডান পাশ আছে এই জন্য টি ছকে ডেবিট ক্রেডিটটা উপরে লিখে ফেলতে হবে। তার পরবর্তীতে প্রারম্ভিক জের। যদি কোনো হিসাবের প্রারম্ভিক জের থাকে তাহলে অবশ্যই প্রারম্ভিক জেরটা আগে লিখতে হবে এবং প্রারম্ভিক জেরটি লিখতে হবে ব্যালেন্স বিডি নামে। হিসাবটি যদি সম্পত্তি উত্তোলন কিংবা ব্যয়বাচক হয় তাহলে প্রারম্ভিক জের কি হবে? ডেবিট পাশে লিখতে হবে। আর হিসাবটি যদি মূলধন দায় কিংবা আয়বাচক হয় তাহলে প্রারম্ভিক জের ক্রেডিট দিকে লিখতে হবে। তো আমরা এটা সম্পত্তিবাচক হিসাব, এই জন্য নগদান হিসাব, এই জন্য কি ব্যালেন্স বিডিটা অর্থাৎ প্রারম্ভিক জেরটা ডেবিট পাশে লিখেছি। এটা হলো টি ছক। এখন চলমান জের ছকে দেখো ব্যালেন্স বিডি নগদান হিসাব, এটা ডেবিট ব্যালেন্স, এই জন্য ডেবিট পাশে লেখা হয়েছে। আমরা কিন্তু টাকার ঘরে লিখি নাই, ব্যালেন্স ছিল। লাস্ট মান্থের ব্যালেন্সটা এই মাসে এসে লিখলাম, এই জন্য এখানে কি ব্যালেন্সের ঘরে বসবে, কিন্তু মনে রাখবে। খতিয়ানভুক্তকরণ। লেনদেনকে খতিয়ানভুক্ত করার সময় প্রথমে লেনদেনটিকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে জাবেদাভুক্ত করতে হবে। তারপর দেখতে হবে যে হিসাবটির খতিয়ান করা হচ্ছে সেই হিসাবটি জাবেদার মধ্যে ডেবিট না ক্রেডিট। যদি হিসাবটি ডেবিট হয় তাহলে টাকার অঙ্কটি ওই হিসাবের বা ওই খতিয়ানের ডেবিট পাশে বসবে এবং বিবরণের ঘরে বিপরীত হিসাব খাতটি অর্থাৎ ক্রেডিট হিসাব খাতটি লিখতে হবে।
অন্যদিকে যদি হিসাবটি জাবেদার মধ্যে ক্রেডিট হয় তাহলে টাকার অঙ্কটি ওই হিসাবের বা ওই খতিয়ানের ক্রেডিট পাশে বসবে এবং বিবরণের ঘরে বিপরীত হিসাব খাতটি অর্থাৎ ডেবিট হিসাব খাতটি লিখতে হবে। চলো আমরা একটি উদাহরণ মাধ্যমে দেখি, যদিও এটা আমরা আগেও দেখছি। ফেব্রুয়ারি 1 জনাব ফয়সাল 40,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। তাহলে এখানে তিনটা হিসাব খাত, আমরা তিনটা হিসাব খাতের খতিয়ানের ছক করে নিলাম। তাহলে নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে টাকাটা বসবে নগদান হিসাবের। দেখো নগদান হিসাব ডেবিট, এই জন্য ডেবিটে টাকাটা বসছে। আর ক্রেডিট হিসাব খাতটি হলো মূলধন হিসাব এবং বিবরণের ঘরে মূলধন হিসাব বসবে। আবার আসবাবপত্র হিসাব দেখো এখানে ডেবিট, তাহলে এই টাকাটা যা ডেবিট পাশে বসবে আর বিবরণের ঘরে বসবে এটা ক্রেডিট হিসাব খাত অর্থাৎ মূলধন হিসাব। ঠিক একইভাবে মূলধন হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে টাকাটা বসবে আর বিপরীত হিসাব খাতটি, প্রথম হিসাব খাতটি ছিল নগদান হিসাব, নগদান হিসাব বসবে বিবরণের ঘরে। আর যেহেতু নগদান হিসাব 40,000 টাকা, এই জন্য টাকার অঙ্কে 40,000 টাকা বসছে। আবার আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে টাকাটা বসবে আর বিবরণের ঘরে বসবে আসবাবপত্র হিসাব। এটা ছিল টি ছক। আমরা এখন চলো দেখি চলমান জের ছকে কীভাবে লিখতে হবে। সেম, যেহেতু জাবেদার কোনো পরিবর্তন নাই, চলমান জের ছকই হোক আর টি ছকই হোক, জাবেদার তো সেম, তাই না? তাহলে এখানে তিনটা হিসাব খাতের আমরা খতিয়ানের ছক টেনে নিলাম। তাহলে নগদান হিসাব ডেবিট, আমার ডেবিটে টাকাটা বসবে আর বিবরণের ঘরে কি বসবে? মূলধন হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট পাশে টাকাটা বসবে আর বিবরণের ঘরে মূলধন হিসাব, এর জন্য মূলধন হিসাব বসবে ক্রেডিট আইটেমটা। এখন মূলধন হিসাব ক্রেডিট, তাহলে টাকাটা বসবে ক্রেডিট ঘরে, টাকা ক্রেডিটের ঘরে, আর বিবরণের ঘরে বসবে ডেবিট আইটেম অর্থাৎ নগদান হিসাব ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট নগদান হিসাবের এগেনস্টে ছিল 40,000, এই জন্য 40,000। আর আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, ক্রেডিটে টাকাটা বসবে আর বিবরণের ঘরে বসবে আসবাবপত্র হিসাব। আশা করি তোমরা বুঝতে পারছো। জাবেদা পৃষ্ঠা বা রেফারেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা লেনদেনটি যখন খতিয়ানভুক্ত করা হয় তখন ওই লেনদেনটি জাবেদা বইয়ের কত নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে তা প্রচলিত টি ছকের জাবেদা পৃষ্ঠায় লিখতে হবে। আর আধুনিক ছকে রেফারেন্সও লিখতে পারো অথবা জাবেদা পৃষ্ঠাও লিখতে পারো। অর্থাৎ এটা হলো টি ছক। এই যে লেনদেনটা আমরা হিসাবভুক্ত করব, এই লেনদেনটা জাবেদা বইয়ে কত নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে আমরা লিখব। আধুনিক পদ্ধতিতে আমরা এখানে কি জাবেদা পৃষ্ঠাও লিখতে পারি অথবা রেফারেন্স নাম্বারও লিখতে পারি। তাহলে জাবেদা পৃষ্ঠায় লিখে আর রেফারেন্স নাম্বারই লিখি এখানে কি জাবেদা বইয়ে কত নম্বর পেজে এই লেনদেনটা লিপিবদ্ধ করা হয়েছে সেটা লিখতে হয়। তার পরবর্তী ধাপ হলো সমাপনী জের। তো দেখো সমাপনী জের বের করার জন্য কি করতে হবে, যে টি ছকে আমরা যখন হিসাবভুক্ত করব যেই পাশটা বড় সেই পাশের যোগফল আগে করতে হবে এবং ওই যোগটা যদি ডেবিট পাশের যোগফল বড় হয় ডেবিট পাশেও লিখব এবং সেম টাকাটা ক্রেডিট পাশেও লিখব। আর পার্থক্য যেটা সেটাই হলো কি সমাপনী জের। ঠিক আছে, যেমন এইখানে ডেবিট পাশের যোগফল বড় 58,000, এখানে 58,000 লিখলাম, এখানেও 58,000 টাকা লিখলাম, আর পার্থক্য হলো 27,000, এটাই হলো সমাপনী জের। আর চলমান জের ছকে প্রতিদিনই কিন্তু সমাপনী জের বের হয়। অর্থাৎ 1 তারিখে সমাপনী জের হলো দেখো 40,000, 3 তারিখে 30,000, এইভাবে আলাদা করে এই মাসের শেষে বা নির্দিষ্ট সময় পরে কিন্তু আর বের করার প্রয়োজন হয় না। আমার প্রতিটা লেনদেনের সাথে সাথেই কি চলমান জের ছকে সমাপনী জের বের হয়ে যায়। সমাপ্তি রেখা, অর্থাৎ আমরা যে হিসাবটা ক্লোজ করব, এই ক্লোজ করার জন্য আমাদের কি করতে হবে, সমাপ্তি রেখা টানতে হবে। আর সমাপ্তি রেখাটা কিভাবে টানবো দেখো, এখানে ডেবিট পাশের যোগফল ছিল 58,000 আর ক্রেডিট পাশের যোগফল আমরা কি, যেহেতু ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ মিলানোর জন্য কি করতে হবে, ব্যালেন্সিং করে আমরা অলরেডি শেষ করে ফেলছি, তাই না? তো এইখানে 58,000-এর নিচে কি ডাবল আন্ডারলাইন করতে হবে। এই যে ডাবল আন্ডারলাইন করলাম এইটাই হলো সমাপ্তি রেখা। তাহলে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ
দুইটাতেই কি সমাপ্তি রেখা বা ক্লোজিং লাইনটা টেনে দিতে হবে। এখন তোমাদের জন্য রয়েছে এইচডব্লিউ। এইচডব্লিউর মধ্যে তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা থেকে অ্যান্সারগুলো পাবা। খতিয়ান কাকে বলে, ডেবিট ব্যালেন্স বলতে কি বুঝো, ক্রেডিট ব্যালেন্স বলতে কি বুঝো, পোস্টিং কাকে বলে, ব্যালেন্সিং বলতে কি বুঝো, সাধারণ খতিয়ান কাকে বলে, সহকারী খতিয়ান কাকে বলে, এমন কয়েকটি হিসাবের নাম লেখো যে হিসাবগুলোর সর্বদা ডেবিট ব্যালেন্স হয় বা ডেবিট জের হয়। এমন কয়েকটি হিসাবের নাম লেখো যে হিসাবগুলোর সর্বদা ক্রেডিট জের বা ক্রেডিট ব্যালেন্স হয়। প্রিয় ব্যবসায়ী শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি রইল তোমাদের প্রতি। সকলের সহযোগিতা, মঙ্গল ও সাফল্য কামনা করি। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।